31 মে একটি দিন যেটিকে শুধু ক্যালেন্ডারের পাতায় দেখে এড়িয়ে যাওয়া যাবে না, কারণ এই দিনে ঢাকার আকাশে নামবে চীনের একটি বিশেষ বিমান। কিন্তু এই বিমান থেকে নেমে শুধু একজন মন্ত্রী হোটেলে উঠবেন এমনটা নয়, নেমে আসবে একটি বার্তা, নতুন এক অধ্যায়ের সূচনা। যে বার্তা নিয়ে আসবেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। এটা শুধু সৌজন্য সফর নয়, বরং চীনের দৃষ্টিভঙ্গির বড় একটি মোড়। বাংলাদেশ এখন তাদের চোখে শুধু একটি বন্ধু রাষ্ট্র নয়, বরং হয়ে উঠছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার। এই সফরের গুরুত্বটা বোঝা যায় একটি সংখ্যায়, 150। হ্যাঁ, ওয়াং ওয়েনতাওয়ের সঙ্গে বাংলাদেশে আসছেন চীনের 150 জন শীর্ষ বিনিয়োগকারী ও শিল্পোদ্যোগী। এটি নিছক ব্যবসায়িক সফর নয়, বরং বাংলাদেশের মাটিতে বসে নতুন শিল্প, এভিয়েশন, বন্দর এবং প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের নকশা তৈরি করার এক ঐতিহাসিক মুহূর্ত। চীনের বাণিজ্য মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশে যে মাত্রার আলোচনা শুরু হয়েছে তা শুধু কূটনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ নয়। এই সফরের আয়োজক চায়না কাউন্সিল ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড সিসিপিআইটি, চায়না চেম্বার অফ কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস সিসিসিএমই এবং অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান। যৌথভাবে এটি হতে যাচ্ছে চীনের ইতিহাসে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধি দলের সফর। তবে এর পেছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক ভূরাজনৈতিক টানাপোড়েনের একটি ছায়াও। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ দিন দিন যে তীব্রতর হচ্ছে তা চীনকে বাধ্য করছে নতুন নতুন শিল্প ঘাঁটি খুঁজতে। শুল্ক বাড়িয়ে দেওয়ার পর আমেরিকান বাজারে রপ্তানি কমে গেছে, তাই চীন চাইছে তাদের কারখানাগুলোর কিছু অংশ দক্ষিণ এশিয়ায় সরিয়ে নিতে। আর এই সুযোগে চীনের চোখে বাংলাদেশ হয়ে উঠছে সবচেয়ে সম্ভাবনাময় বিকল্প। বাংলাদেশের প্রতি চীনের এই আগ্রহ শুধুই বাণিজ্যিক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কৌশলগত চাবিকাঠি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যেটি বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান করছে। সেই সঙ্গে রয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দরের আধুনিকীকরণ প্রকল্প, যেখানে চীন এর আগেও বিনিয়োগ করেছে। তাই এবার চীন আর কোনো সময় নষ্ট করতে চাচ্ছে না। শিল্প, প্রযুক্তি, জ্বালানি এবং বন্দর, এই চারটি খাতকে ঘিরেই তৈরি হতে যাচ্ছে এক সুদূর প্রসারী রূপরেখা। এমনকি ওয়াং ওয়েনতাওয়ের সফরকালীন সময়ে কয়েকটি মেগা প্রজেক্টে চীনা বিনিয়োগ চূড়ান্ত হয়ে যেতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্য হল তিস্তা মহাপরিকল্পনা। দীর্ঘদিন ধরে এই প্রকল্প নিয়ে আলোচনা চললেও বাস্তবায়নে গতি আসছিল না। এবার চীন সরাসরি অর্থায়নের কথা বলছে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চীনা অর্থায়নে তিস্তা নদী খনন, বাঁধ নির্মাণ, কৃষি অবকাঠামো এবং পরিবেশ বান্ধব নগর গড়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু রংপুর অঞ্চল নয়, উত্তরবঙ্গের পুরো কৃষি, সেচ ও জীবিকা ব্যবস্থার চিত্র পাল্টে যেতে পারে। এছাড়া বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনগুলোতেও চীনা কোম্পানিগুলো দৃষ্টি পড়েছে। বিশেষ করে মিরসরাই ও আরেকটি নির্দিষ্ট জোনে চীনা প্রযুক্তি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার প্রস্তাব এসেছে। এতে চীন যেমন তাদের পণ্যের উৎপাদন ব্যয় কমিয়ে নেবে, বাংলাদেশ পাবে কর্মসংস্থান, প্রযুক্তি এবং বৈদেশিক মুদ্রা। এই সফরের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হল, চীন এবার শুধু নিজের স্বার্থে বাংলাদেশে আসছে না, বরং তারা চায় একটি যৌথ উন্নয়ন মডেল গড়ে তুলতে, যেখানে দুই দেশের মন্ত্রীরা, বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একসঙ্গে বসে ভবিষ্যতের ব্লুপ্রিন্ট তৈরি করবেন। বিশেষজ্ঞদের মতে, চীন এখন ডাইভার্সিফিকেশন অফ ইন্ডাস্ট্রিয়াল আউটপুটের কৌশল গ্রহণ করেছে। এর মানে এক দেশে সবকিছু না রেখে বিভিন্ন দেশে কারখানা ও লজিস্টিক হাব স্থাপন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান অনেকটা গেম চেঞ্জারের মতো হয়ে উঠছে। আর ঠিক এই কারণেই বাংলাদেশ এখন চীনের কাছে শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং স্পেশাল। কারণ একদিকে রয়েছে কৌশলগত অবস্থান, অন্যদিকে রয়েছে জনশক্তি, শান্তিপূর্ণ রাজনৈতিক অবস্থা এবং চীনের সঙ্গে ইতিমধ্যেই সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সফরের মাধ্যমে চীন একটি জিনিস পুরোপুরি নিশ্চিত করতে চাইছে, বাংলাদেশ যেন তাদের দক্ষিণ এশিয়ায় প্রধান অর্থনৈতিক ও প্রযুক্তিগত মিত্রে পরিণত হয়। কারণ ভারত ও ভিয়েতনামে চীনের বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে বাংলাদেশ এখনও ওপেন ডোর নীতিতে চলছে, যার ফলে চীনের জন্য এখানে আসা অনেক সহজ এবং সাশ্রয়ী। তাই মংলা বন্দর থেকে শুরু করে তিস্তা প্রকল্প সবকিছুর পেছনে আছে একটি সুস্পষ্ট কৌশল, বাংলাদেশকে ভবিষ্যতের লজিস্টিক ও শিল্প কেন্দ্র বানানো। এই সফর সেই কৌশলেরই প্রথম ধাপ।
আর এই কারণেই বাংলাদেশ এখন চীনের কাছে কেবল গুরুত্বপূর্ণ না, বিশেষ স্পেশাল। আর এখানেই বাংলাদেশ সরকারের জন্য শুরু হচ্ছে বাস্তবতার কঠিন পরীক্ষা। কাগজে কলমে যতই প্রকল্প থাকুক না কেন, বিনিয়োগকারীরা এসে খালি মাঠ দেখে ফিরে গেলে তার দায়ভার কিন্তু দেশের ওপরই বর্তাবে। নারায়ণগঞ্জের ২৫০০ অঞ্চলে যে চীনা প্রতিষ্ঠানগুলো জায়গা বরাদ্দ পেয়েছে, তারা অবকাঠামোর প্রস্তুতি, পরিবহন ব্যবস্থা এবং সরবরাহ চেইনের অবস্থা দেখেই চূড়ান্ত বিনিয়োগের সিদ্ধান্ত নেবে। আর এই সফরেই ঠিক হয়ে যেতে পারে বাংলাদেশের প্রতি চীনের বিশ্বাস কতটা গভীর এবং সেই বিশ্বাস কতটা বাস্তবে রূপ পেতে চলেছে। অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে জোর প্রস্তুতি চলছে সরকারের অভ্যন্তরে। পাওয়ার চায়নার সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে চূড়ান্ত প্রস্তাবনাটি এবার কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে। উত্তরাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই প্রকল্প বাস্তবায়ন হলে শুধু কৃষি নয়, নদীকেন্দ্রিক অর্থনীতি এবং রপ্তানি নির্ভর শিল্পের এক নতুন দিগন্ত খুলে যেতে পারে। বন্যা নিয়ন্ত্রণ, জমি পুনরুদ্ধার, স্যাটেলাইট শহর, শিল্প বন্দর সবকিছুই যদি পরিকল্পনা মতো এগোয়, তাহলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় যৌথ প্রকল্প। তবে চীনা পক্ষ এখানে শুধু অর্থ বা টেকনোলজির যোগানদাতা নয়, তারা চাইবে রাজনৈতিক স্থিতিশীলতা, নীতি ধারাবাহিকতা এবং তাদের বিনিয়োগের শতভাগ নিরাপত্তা। আর ঠিক এখানেই পশ্চিমা বিশ্ব এবং ভারতের সঙ্গে বাংলাদেশের ভারসাম্য রক্ষার কৌশল হয়ে উঠবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে অংশীদারিত্ব যতই ঘনিষ্ঠ হোক না কেন, কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা না করলে দীর্ঘমেয়াদে বিপদ ডেকে আনতে পারে। এই সফরের পর চীন বাংলাদেশ সম্পর্কে যে নতুন এক অধ্যায় শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু সেটি হবে বন্ধুত্বের নাকি নির্ভরতার, তা নির্ধারণ করবে এই সফরের বাস্তব রেজাল্ট। বাংলাদেশকে এখনই চিন্তা করতে হবে, কেবলমাত্র ঋণ নয়, প্রকৃত যৌথ উদ্যোগ কিভাবে গড়ে তোলা যায়। অবকাঠামো, কর্মসংস্থান, রপ্তানি, এই ৩ খাতে যদি সমন্বিত উন্নয়ন না হয়, তাহলে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব কেবল কাগজেই রয়ে যাবে। আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বিপুল প্রকল্পগুলোতে দুর্নীতি রোধ এবং সঠিক তদারকি। কারণ অতীতে বহু চীনা প্রকল্পে ধীরগতি, বাজেট ওভাররান এবং বাস্তবায়নে জটিলতা দেখা গেছে। এবারও যদি এমন হয়, তাহলে ভবিষ্যতে চীনের আগ্রহ কমে যেতে পারে। তাই সফরে যদি প্রকল্পগুলোর বাস্তব অগ্রগতি এবং নতুন বিনিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করা যায়, তাহলে চীনের আস্থা আরও দৃঢ় হবে। এদিকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বিইজেটে, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিআইডিএ সবাই ইতোমধ্যে চীনা প্রতিনিধিদের বরণ করে নিতে প্রস্তুত। প্রেজেন্টেশন, সাইট ভিজিট, রোড শো সবকিছুতেই থাকবে জাঁকজমক। কিন্তু প্রশ্ন হলো, শুধু বাহারি প্রেজেন্টেশনই কি চীন সন্তুষ্ট হবে? তারা চাইবে স্থায়ী, সুসংগঠিত এবং রাজনৈতিকভাবে নিরাপদ একটি বিনিয়োগের গন্তব্য। এই সফর তাই কেবল ব্যবসা বা উন্নয়নের নয়, এটি একটি কূটনৈতিক বার্তা। বাংলাদেশ কতটা প্রস্তুত চীনের দীর্ঘমেয়াদী অংশীদার হতে। এবার চীন শুধু বিনিয়োগকারী নয়, বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। তবে তার জন্য বাংলাদেশকেও নিজেদের ঘর গোছাতে হবে। প্রতিটি প্রকল্পের অগ্রগতি দেখাতে হবে, চোখে দেখা যায় এমন ফলাফল। তবে এই সফরের ফলো আপ হবে দীর্ঘস্থায়ী এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। এখন দৃষ্টি থাকবে সফরের শেষ বৈঠকে, চীনা বাণিজ্য মন্ত্রী ও বাংলাদেশ সরকারের যৌথ ঘোষণা। সেখানে উঠে আসবে কোন প্রকল্পে চূড়ান্ত সমঝোতা হয়েছে, কোনটি পুনরায় আলোচনায় এসেছে এবং কোন কোন নতুন বিনিয়োগ চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। সব মিলিয়ে 2025 সালের এই সফর হবে বাংলাদেশ চীন সম্পর্কে নতুন মাইল ফলক। বাংলাদেশের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে এই সফর থেকে। আমরা কি আদায় করতে পারি? আমাদের শ্রমিকরা প্রস্তুত, আমাদের তরুণ প্রজন্ম দক্ষতায় ভরপুর, আমাদের বাজার সম্ভাবনাময়। কিন্তু দরজা খুলে দিলে ঢুকতে হয় দৃঢ় পদক্ষেপে, আত্মবিশ্বাস নিয়ে, সুনির্দিষ্ট পরিকল্পনায়। চীন সেই দরজা খোলার ইঙ্গিত দিয়েছে। এখন বাংলাদেশকে প্রবেশ করতে হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে। সফরের ফলাফল নিয়ে বিশ্লেষণের সময় এখন নয়, এখন সময় বাস্তবায়নের। কারণ দুনিয়ার মানচিত্রে বাংলাদেশের অবস্থান এখন অনেক গুরুত্বপূর্ণ। ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবার নজর যখন এই অঞ্চলে, তখন চীনের এই সফর নিঃসন্দেহে এক নতুন দিক নির্দেশনা।